সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়রা হক, সরকারি শিক্ষক, জীববিজ্ঞান। তোমাদের সাথে আজকে আমার এই সেশনে প্রথম বায়োলজি ক্লাস, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব অষ্টম অধ্যায় দিয়ে। অষ্টম অধ্যায় হচ্ছে রেচন প্রক্রিয়া। এর আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা ক্লাসটা দেখবে, দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার এবং কে কোন শিফটে আছো সেটা লিখে কমেন্ট করবে। এটা দিয়ে কিন্তু তোমাদের পার্সেন্টেজ কাউন্ট হবে। তোমরা কারা কারা দেখছো, বুঝতে পারছো কি পারছো না, সেটাও যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও কিংবা ওখানে কমেন্ট বক্সে লিখো, আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো ওই জিনিসটা আবার রিপিট করার কিংবা বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? আমার যে নাম্বারটা সবসময় আমি ইউজ করি সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। এখন তো আবার অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, তাই তো? তো কিছু না বুঝলে অবশ্যই আমাকে নক করবে তোমরা। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আজকের আমাদের অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া। প্রথমে আমরা রেচন কি, রেচন পদার্থ কি, এগুলো সম্পর্কে একটু সামান্য আলোচনা করে আমরা চলে যাব হচ্ছে এই যে রেচন প্রক্রিয়ার একটা যে অঙ্গের মাধ্যমে রেচন প্রক্রিয়াটা হয়, সেই অঙ্গটা হচ্ছে বৃক্ক বা কিডনি, যেটাকে আমরা সহজ ভাষায় কিডনি নামে পরিচিত আমাদের কাছে। তো এই কিডনি বা বৃক্ক সম্পর্কে আজকে আমরা ডিটেলস করব। প্রথমে আমরা রেচন পদার্থ কি এবং রেচন প্রক্রিয়া কি সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে বলি রেচন প্রক্রিয়া কি। আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমরা ডেইলি কয়টা মিল খাই? মিনিমাম 4টা মিল তো আমরা খাই, তাই তো? হ্যাঁ, আমরা 4টা মিল খাই। এই 4টা মিলের মধ্যে বা 4টা ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো কিংবা বিকেলের নাস্তা বলো, এই সবগুলো খাবার থেকে কিছু অংশ আমাদের শরীরের জন্য ব্যবহৃত হয় এবং যেগুলো আমাদের শরীরের জন্য আর লাগে না সেগুলো কি হয়ে যায়? আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থে পরিণত হয়ে যায়। এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো, সেগুলো যদি আমাদের শরীরে রয়ে যায়, যদি নিষ্কাশিত হতে না পারে, বর্জ্য পদার্থ নিষ্কাশিত হতে না পারলে মানুষের কি হয়? অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় কিডনিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। তখন আমাদের যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো সেগুলো সহজে নিষ্কাশিত হয় না বা শরীর থেকে বের হয় না। সেই ক্ষেত্রে রোগীকে আমরা দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাই, কিডনি ডায়ালাইসিস করি, বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিডনিটাকে আবার সচল করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আজকে আমরা রেচন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? রেচন প্রক্রিয়া বলতে আমরা বুঝি রেচন প্রক্রিয়া হচ্ছে আমাদের দেহের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো শরীর থেকে নিষ্কাশিত হয়। এটাই হচ্ছে রেচন প্রক্রিয়া। ঠিক আছে, এরপর হলো রেচন পদার্থ কি। আমি কিন্তু প্রথমে বলেছি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তাহলে রেচন পদার্থ বলতে আমরা কি বুঝবো? রেচন পদার্থ বলতে আমরা বুঝবো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। রেচন পদার্থ বলতে আমরা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বলবো। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে তোমার মূত্র, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইত্যাদি। তাহলে রেচন পদার্থ বলতে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বুঝি। আর এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে মূত্র, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং আরো কি এই ধরনের নাইট্রোজেন সম্বলিত বিভিন্ন ধরনের পদার্থ। এই রেচন পদার্থগুলোর মধ্যে মূলত মূত্রের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয়। আমাদের শরীরে দেখা যায় আমরা কিছুক্ষণ পরপরই এই মূত্র নিষ্কাশনের মাধ্যমে শরীর থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দিই। এই মূত্রের মধ্যে তোমার হচ্ছে পানির পরিমাণ হচ্ছে 70%। মূত্রের মধ্যে 70% কি থাকে? পানি থাকে। মূত্রের মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থের নাম হচ্ছে ইউরোক্রোম। বলতো এই ইউরোক্রোমের কাজ কি? রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ মানে আমরা কি বুঝি? যে পদার্থ অন্য কোনো পদার্থকে কি করে? রঙিন করে। রঙিন
যে পদার্থগুলো করবে তাকে আমরা বলছি রঞ্জক পদার্থ। তো ইউরোক্রোম হচ্ছে মূলত একটা কি রঞ্জক পদার্থ। তাহলে এই রঞ্জক পদার্থের জন্য আমাদের মূত্রের কালারটা কি হয়, ইয়েলো হয় বা একটু হলুদ বর্ণের হয়। তাহলে ইউরোক্রোমের পরিমাণ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে সেটা খুব দৃশ্যমান হলুদ হয়ে যায়। অর্থাৎ আমরা তখন বলি হয়তো ইউরিন ইনফেকশন হচ্ছে, অর্থাৎ ইউরিনের কালারটা যদি খুব বেশি কি হয়ে যায়, আমার হলুদ হয়ে যায়। অর্থাৎ ইউরোক্রোমের পরিমাণটা যদি বেড়ে যায় তখন আমাকে বুঝতে হবে আরো বেশি বেশি পানি খেতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের জন্যই মূত্রের রং কি হয়, হালকা হলুদ বর্ণের হয়। এই হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া কি এবং রেচন পদার্থ কি। এবার আমরা পড়বো এই যে রেচন প্রক্রিয়াটা হয়, রেচন প্রক্রিয়াটা কিভাবে হয়। রেচন প্রক্রিয়াটা হয় কিছু তন্ত্রের মাধ্যমে, একটা তন্ত্রের মাধ্যমে। আর তন্ত্র হচ্ছে কয়েকটা অঙ্গের সমষ্টি, তাই তো। রেচন তন্ত্র, তন্ত্রের মধ্যে কি থাকবে, অঙ্গ থাকবে, কয়েকটা অঙ্গের সমন্বয়ে আমার কি হয়, তন্ত্র হয়। তাহলে এই রেচন প্রক্রিয়া সম্পাদনের জন্য আমাদের যে তন্ত্রটা কাজ করে তাকে আমরা কি বলছি, রেচন তন্ত্র বলছি। আর রেচন তন্ত্রের মধ্যে আমার যে অঙ্গগুলো কাজ আছে, যে অঙ্গগুলো কি করবে, এই তোমার রেচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেই অঙ্গগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। এই যে রেচন প্রক্রিয়ায় সর্বপ্রথম বা প্রধান যে অঙ্গটা কাজ করবে সেটা হচ্ছে তোমার বৃক্ক বা কিডনি। আমাদের মানব দেহে প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। আমাদের শরীরে কয়টা কিডনি আছে? হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের শরীরে দুটো কিডনি আছে। আমাদের মানব দেহে কিডনির সংখ্যা হচ্ছে দুটো। মানব দেহে কিডনির সংখ্যা কয়টি? দুটি। সংখ্যা দুটি। এই দুটো কিডনি সমন্বিতভাবে আমাদের দেহে রেচন প্রক্রিয়াটা সম্পন্ন করে। এখন আমরা কিডনি বা বৃক্কের লম্বচ্ছেদটা পড়বো, অর্থাৎ বৃক্কের মধ্যে কি কি আছে এবং বৃক্ক দেখতে কেমন, এগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। ওকে, প্রথমে দেখো আমি একটা তোমাদের জন্য বৃক্কের ফিগার আগে থেকে এঁকে রেখেছি, যেহেতু আমাদের অনলাইন ক্লাসের সময়সীমা 20 মিনিট থেকে 25 মিনিট, তাই তো। তো এর মধ্যে আমি যদি আঁকতে যাই আরো কিছু টাইম যাবে, এই জন্য আমি আগে থেকে তোমাদের জন্য ছবিটা এঁকে রেখেছি। দেখো এই যে বৃক্কের ছবিটা দেখতে পাচ্ছ, বৃক্ষটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? এখন আমরা যে সিজনটা চলছে শিমের বিচি আমরা কিন্তু রেগুলার খাচ্ছি, শীতকালে মূলত শিমের বিচির সিজন থাকে, তাই তো। দেখতে কিছুটা বৃক্ষটা কিসের মতো? শিমের বিচির মতো। এবং বৃক্কের কালারটা হচ্ছে লাল। এর আকৃতি হচ্ছে শিমের বিচির মতো, আকৃতি শিমের বিচির মতো। আর রং হচ্ছে মূলত লালচে। এই বৃক্কের আকৃতি হচ্ছে শিমের বিচির মতো এবং বৃক্কের কালারটা হচ্ছে কিছুটা লালচে বর্ণের। বৃক্ক থেকে কি কি বের হয় দেখো, বৃক্ক থেকে বের হচ্ছে ইউরেটার এবং হচ্ছে তোমার রেনাল শিরা হচ্ছে তোমার বৃক্ক থেকে বের হবে, ইউরেটার বের হবে এবং রেনাল শিরা বের হবে। আর ঢুকবে কোনটা? রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করবে। এই যে দেখো তীর চিহ্ন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, এটা বৃক্কের দিকে যাচ্ছে। আর রেনাল শিরা আর হচ্ছে তোমার ইউরেটার, এই যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরেটার। এই ইউরেটার হচ্ছে তোমার বৃক্ক থেকে বের হবে। দুটো বৃক্ক থেকে দুটো ইউরেটার বের হয়, দুটো বৃক্ক থেকে এরকম দুটো নালী আকৃতির ইউরেটার বের হয়ে সেটা কিসের সাথে কানেক্ট থাকে? মূত্রথলির সাথে কানেক্ট থাকে। এই যে বৃক্কের মধ্যে যে তোমার ইউরিনটা জমা হয়, যে বর্জ্য পদার্থটা জমা হয়, সেটা কি করবে? এই ইউরেটার দিয়ে বের হয়ে এসে তোমার মূত্রথলিতে গিয়ে পড়বে। আমাদের মূত্রথলির ধারণ ক্ষমতা হচ্ছে 1500 লিটার, 1500 মিলিলিটার। মূত্রথলির ধারণ ক্ষমতা হচ্ছে 1500 মিলিলিটার। যখন 1500 মিলিলিটার মূত্র এসে আমাদের থলিতে জমা হবে, মূত্রথলিতে জমা হবে, তখনই কিন্তু মূত্রত্যাগে স্পৃহা জাগবে। অর্থাৎ তখন মনে হবে মূত্রত্যাগ করতে হবে, ওরকম একটা সংকেত আমাদেরকে মূত্রথলি দিবে। অর্থাৎ আমাদের এই ইউরেটারের মাধ্যমে আমাদের কিডনি থেকে বা বৃক্কের ভেতর থেকে মূত্রটা এসে মূত্রথলিতে গিয়ে জমা হয়। এই যে এটা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটা হচ্ছে তরল যোজক কলা নিয়ে গঠিত। আর
এই এখানে আরেকটা আমরা ডাবল লেয়ারের একটা কি দেখতে পাচ্ছি, আবরণ দেখতে পাচ্ছি। এই ডাবল লেয়ারের আবরণকে বলা হয় ক্যাপসুল। আমরা যে ওষুধ খাই, সেখানে কি দুই ধরনের ওষুধ আমরা ইউজুয়ালি দেখি। একটা হচ্ছে ক্যাপসুলের মতো ভিতরে দানাদার পদার্থ থাকে, এই উপরের যে আবরণটা সেটাকে আমরা কি বলি, ক্যাপসুল বলি, তাই তো? তো এই যে ক্যাপসুল, এখানেও কিন্তু বৃক্কের বিভিন্ন অংশকে তোমার যে কভার করে রেখেছে, সেই অংশটাকে বলা হচ্ছে বৃক্কীয় ক্যাপসুল বা বৃক্ক ক্যাপসুল। এই ক্যাপসুল সংলগ্ন যে তোমার এইগুলো আছে, এই যে এখানে পিরামিড আকৃতি কিছু কি আছে, পিরামিড আকৃতির কিছু, এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, আমি 6টা এঁকেছি, কিন্তু ইউজুয়ালি একটা বৃক্কে 8 থেকে 12 জোড়া তোমার রেনাল পিরামিড থাকে। এই যে বৃক্কের গা ঘেঁষে তোমার অবস্থান করবে হচ্ছে রেনাল পিরামিডের। রেনাল পিরামিড ইউজুয়ালি 8 থেকে 12 জোড়া থাকে। আমি এখানে জায়গা স্বল্পতার জন্য তোমার 6টি অর্থাৎ 3 জোড়া রেনাল পিরামিড অঙ্কন করেছি। এই রেনাল পিরামিডের বাইরের অংশটাকে বলা হচ্ছে, এই যে বাইরের অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে তোমার কর্টেক্স, আর যে ভেতরের দিকের অংশগুলো এগুলোকে বলা হচ্ছে মেডুলা। বাইরের অংশটা হচ্ছে কর্টেক্স অর্থাৎ রেনাল পিরামিডের গা সংলগ্ন অংশটা হচ্ছে কর্টেক্স এবং ভেতরের অংশটাকে বলা হচ্ছে মেডুলা। আর বৃক্কের আকৃতিটা দেখো, বাইরের দিকে কি একটু বের হওয়া অর্থাৎ উত্তল, আর ভেতরের অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে অবতল। এই রেনাল পিরামিড গুলা আবার তোমার এখানে গিয়ে উন্মুক্ত হচ্ছে, এই যে দেখছো এখানে কিছু অংশে উন্মুক্ত হচ্ছে, এই অংশগুলোকে বলা হচ্ছে রেনাল পেপিলা। রেনাল পিরামিডটা যেখানে গিয়ে উন্মুক্ত হয় সেটাকে বলা হচ্ছে রেনাল পেপিলা। প্রতিটা অংশের সাথে প্রতিটা অংশ জড়িত। এই যে তোমার প্রথমে হচ্ছে বৃক্কীয় ক্যাপসুল, বৃক্কীয় ক্যাপসুলের ভিতরে পিরামিড আকৃতির রেনাল পিরামিড, রেনাল পিরামিডের বাইরের অংশটাকে বলা হচ্ছে তোমার কর্টেক্স, ভেতরের অংশটাকে বলা হচ্ছে মেডুলা। এবং এই যে রেনাল পিরামিডটা উন্মুক্ত হচ্ছে কোথায় গিয়ে, এই যে রেনাল পেপিলার মধ্যে গিয়ে, এই অংশগুলোকে বলা হচ্ছে রেনাল পেপিলা। রেনাল পেপিলা আবার তোমার আরেকটা অংশে গিয়ে উন্মুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি। এই যে সাদা যে ব্ল্যাঙ্ক বা খালি অংশটা, এই খালি অংশে গিয়ে উন্মুক্ত হচ্ছে কারা, রেনাল পেপিলারা। এই অংশটাকে বলা হচ্ছে পেলভিস। তাহলে কর্টেক্স এবং মেডুলা এই দুটো উন্মুক্ত হচ্ছে রেনাল পেপিলাতে। রেনাল পিরামিড উন্মুক্ত হয় রেনাল পেপিলায়, আবার রেনাল পেপিলাটা উন্মুক্ত হচ্ছে তোমার পেলভিসে। অর্থাৎ আমার এখানে এই যে নেফ্রনটা কোথেকে আসতেছে, প্রতিটাই তোমার কিসের মধ্যে, এই রেনাল পিরামিডের মধ্যে কি থাকে, এক ধরনের নালী থাকে। নালীর হচ্ছে তোমার দুটো অংশ থাকে, একটা হচ্ছে নেফ্রন, আরেকটা হচ্ছে সংগ্রাহী নালী। এই যে উপরের অংশ নেফ্রন হচ্ছে আমার বৃক্কের কার্যকরী একক, অর্থাৎ এই নেফ্রনের মধ্য দিয়ে মূলত কি হয়, আমার যে মূত্রটা আসতেছে বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আসছে, তাকে পিউরিফাই করে হচ্ছে তোমার নেফ্রন হচ্ছে মূত্র তৈরি করবে, এবং এই যে নেফ্রনের তৈরিকৃত মূত্রটা সংগ্রাহী নালীর মাধ্যমে তোমার কোথায় আসবে, পেলভিসে এসে পৌঁছাবে। যখন পেলভিসে এসে পৌঁছাবে, পেলভিস কি করবে, ওখান থেকে মূত্রটা দিয়ে দিবে কাকে, ইউরেটারকে, অর্থাৎ পেলভিস ইউরেটারকে দিয়ে দিবে, ইউরেটার গিয়ে মূত্রথলিতে গিয়ে মূত্রটা জমা করবে। অর্থাৎ আমার এখানে নেফ্রনের মধ্যেই শুরু হবে কি, নেফ্রনের মধ্যেই শুরু হবে আমার মূত্র তৈরি। মেইন কাজটা করবে কি, নেফ্রন প্রথমে মূত্র তৈরি করবে হচ্ছে নেফ্রন, সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে সেটা বহন করবে। নালীর কাজ হচ্ছে কি করা, বহন করে নিয়ে যাওয়া। সংগ্রাহ নালিকা কি করবে, মূত্রটা বহন করে নিয়ে আসবে। মূত্রটা বহন করে কোথায় নিয়ে আসবে, এই যে পেলভিসে নিয়ে আসবে। পেলভিস কি করবে, সেটা ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে গিয়ে জমা করবে। এই হচ্ছে আমার মূলত বৃক্কের লম্বচ্ছেদ। বৃক্কের যে বিভিন্ন অংশগুলো কি কি কাজে অংশগ্রহণ করছে, এই থেকে আমরা বুঝতে পারছি, তাই না? আমরা যদি বৃক্কের লম্বচ্ছেদ করতে বলে বা লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করতে বলে, এভাবে আমরা একটা চিত্র অঙ্কন করে দিব, অথবা বৃক্কের কাজ যদি আসে, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রতিটা অংশের আলাদা আলাদা কাজ কিন্তু বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। ঠিক আছে, এই হলো আমাদের আজকের বৃক্কের লম্বচ্ছেদ। নেক্সট আমরা চলে যাব বৃক্কের কাজ। মুছে দিচ্ছি। নেক্সট আমরা বৃক্কের কাজ, আজকে শুধু বৃক্ক নিয়ে পড়বো, একটা ডিটেলস জিনিস, এই জন্য আজকে আমরা শুধুমাত্র বৃক্ক নিয়ে পড়বো।
এবার আমরা বৃক্কের কাজ করব। খুব খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবসময় আসে। বৃক্কের লম্বচ্ছেদ এবং বৃক্কের কাজ প্রায় সময় কিন্তু আসে। বৃক্কের কাজ, বৃক্কের কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি ও ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা করা। এটা হচ্ছে বৃক্কের প্রথম এবং প্রধান কাজ। এছাড়া বৃক্ক কি করে? বৃক্ক আমাদের শরীরের বিভিন্ন ধরনের লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মানব দেহে বিভিন্ন ধরনের লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে নাইট্রোজেন, এই ধরনের যে আয়নগুলো আছে এদের ভারসাম্যটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যে খাবারটা খাই, খাবারের মধ্যে আমাদের খাবারের লবণে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে। তো বা অনেক সময় অন্য লবণগুলো খাই যেখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, যেমন পিঙ্ক সল্ট বা রক সল্ট, এগুলোতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকছে। তো এই যে সোডিয়াম, পটাশিয়াম, এইসব আয়নের ভারসাম্য রক্ষা করে হচ্ছে কি? এই বৃক্ক রক্ষা করে। কিভাবে? ওই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করে দেয়। অতিরিক্ত যে পদার্থগুলো আমাদের শরীরে দরকার নেই, আমরা যে খাবারটা খাচ্ছি, খাবার থেকে যে পোর্শনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বা যেটা আমাদের শরীরের জন্য অত্যধিক পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে, সেটা বের করে আমাদের শরীরে একটা ভারসাম্য রক্ষা করে হচ্ছে কি? বৃক্ক। তাছাড়া আমাদের শরীরে পানির ভারসাম্য রক্ষা করে হচ্ছে বৃক্ক। পানির ভারসাম্য রক্ষা করে বৃক্ক। ঠিক আছে? তাহলে এই যে আমরা মূত্র ত্যাগ করি, আমরা বলেছি মূত্রের 70 to 80% হচ্ছে পানি। তো আমাদের শরীরে যদি পানির পরিমাণটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে মূত্রত্যাগের মাধ্যমে এই বৃক্কই কি করে? আমাদের শরীরে পানির ভারসাম্যটা রক্ষা করে। তাহলে মূলত হচ্ছে আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট কাজ করে হচ্ছে বৃক্ক। এই কাজগুলো যদি সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন না হয়, তাহলে কি হয়ে যায়? আমাদের দেহ অসুস্থ হয়ে যায়। কিডনি যদি অচল হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে অথবা নতুন কিডনি সংযোজনের মাধ্যমেও কি হয়? আমাদের শরীরে এই বৃক্কের কাজটা সম্পন্ন করতে হয়। নইলে একটা সময় দেখা যায় এই যে বর্জ্য পদার্থগুলো জমা হতে হতে শরীরে আমাদের বিভিন্ন ধরনের কঠিন অসুখের আমরা সম্মুখীন হই এবং একটা সময় দেখা যায় মানুষ মৃত্যুবরণও করে। তাই বৃক্ক আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক আছে? তাহলে আজকে আমরা বৃক্ক কি, বৃক্কের লম্বচ্ছেদ পড়লাম, বৃক্ক কি জানলাম, তারপর বৃক্ক কি কাজ করে আমাদের শরীরে সেটা জানলাম, রেচক পদার্থ কি সেটা জানলাম। এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এখন তো সবাই বাসায় বসে আছো, বসে বসে শুধু পড়াশোনা করবে। যা তোমরা নিশ্চয়ই দেখেছো যে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আগস্টে কি, যারা এবছরের পরীক্ষার্থী তাদের পরীক্ষাটা সম্ভবত আগস্টে হবে, আর সব বিষয়ে পরীক্ষা হবে, এটা কিন্তু বলে দিয়েছে। তো আমাদেরকে বাসায় বসে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। এখন যেহেতু আমাদের আর ওমিক্রন বা কোভিড এর ইয়াটা তোমার নিয়ন্ত্রণের বাইরে, যে সংক্রমণটা নিয়ন্ত্রণের বাইরে, আজকেও 33% ছিল মেবি। তো আমাদের এখন অফলাইন ক্লাসের কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাসটাই ভরসা। এই ক্লাসটা করতে হবে এবং বাসায় বসে অবশ্যই বাড়ির কাজগুলো করতে হবে, যেটা পড়িয়েছে সেটা আবার লিখতে হবে, পড়তে হবে। ঠিক আছে? তাহলে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, একটু ওয়েট করো।
বৃক্কের লম্বচ্ছেদ অঙ্কন, তারপর হচ্ছে নেফ্রনের ভূমিকা। এই যে রেচন প্রক্রিয়ায় নেফ্রনের ভূমিকা, নেফ্রনটা এখন আমি পড়িয়ে ফেলবো। রেচন প্রক্রিয়ায় নেফ্রনের ভূমিকা, এই দুটো তোমরা আজকে খাতায় লিখে ফেলবে। লেখা হলে সুবিধা হয় যে আমার 50% পড়াটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ওকে। আমরা তাহলে একটু নেফ্রনটা নিয়ে একটু আলোচনা করি। নেফ্রনের ছবিটা একটু আঁকার চেষ্টা করি, খুব দ্রুত আঁকবো নেফ্রনের ছবি। যে এটা হচ্ছে কি বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল থেকে আমার দুইটা ধমনী যাবে, একটা হচ্ছে ইফারেন্ট ধমনী, এটা হচ্ছে ইফারেন্ট ধমনী, আরেকটা আসবে হচ্ছে অ্যাফারেন্ট ধমনী। ইফারেন্ট ধমনী আর আরেকটা যাচ্ছে হচ্ছে অ্যাফারেন্ট ধমনী। আর এটাকে বলা হচ্ছে তোমার হেনরি লুপ। এই অংশটা হচ্ছে হেনরি লুপ। তারপর নিকটবর্তী পেঁচানো নালিকা, এটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। আর এদিকে হচ্ছে সংগ্রাহক নালিকা। এটা দিয়ে আমরা বুঝতে পারছি এর কাজ হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা সংগ্রহ করা। এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা। তারপর এদিকে আছে হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। এটি হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। বৃক্কের কার্যকরী একককে বলা হচ্ছে নেফ্রন। নেফ্রন যদি বলে নেফ্রন কি, তাহলে আমরা বলবো নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক, অর্থাৎ এই নেফ্রনের মধ্য দিয়ে আমাদের মূত্রটা তৈরি হয়। এই নেফ্রন, আমাদের শরীরে নেফ্রনের সংখ্যা কত? আমাদের শরীরে নেফ্রনের সংখ্যা হচ্ছে 10 থেকে 12 লক্ষ। আর নেফ্রনের চিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা নেফ্রনের মধ্যে কি কি পেলাম? রেনাল কর্পাসেল এবং বা মালপিজিয়াম অঙ্গ, আর একটা হচ্ছে রেনাল টিউবল। রেনাল কর্পাসেল হচ্ছে আবার দুই ধরনের, গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। এই দুটি অংশে কি বিভক্ত। এই যে এটাকে কি বলা হয়েছে? বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল। এখানে ক্যাপসুল আকৃতির একটা জিনিস আসছে যেটাকে আমরা বলছি বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল হচ্ছে পেয়ালার মতো। বোমেন্স ক্যাপসুল হচ্ছে কিসের মতো? এই যে চিত্রটা আছে দেখছো, পেয়ালা বা বাটি, আমরা বাসায় যে পেয়ালা বা বাটি ইউজ করি ওটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তো বোমেন্স ক্যাপসুল হচ্ছে পেয়ালা বা বাটির মতো। এখান থেকে কৈশিক নালিকা তৈরি হয়। গ্লোমেরুলাস মূলত কিসের কাজ করে? ছাঁকির কাজ করে, অর্থাৎ রক্ত থেকে তরলটাকে পরিশ্রুত করে। বোমেন্স ক্যাপসুল থেকে সংগ্রহ নালিকা পর্যন্ত আমার 3টা রেনাল টিউবল বের হচ্ছে। এই যে সংগ্রহ নালিকা, প্রান্তীয় পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, অর্থাৎ এই 3টা নালিকার মাধ্যমে সংগ্রহ নালিকার কাজ হচ্ছে কি? সংগ্রহ নালিকার কাজ হচ্ছে তোমার এটা সংগ্রহ করা, মূত্রটা বা
যে রক্ত, দূষিত রক্ত, সেটা সংগ্রহ করা, রক্ত থেকে মূলত বর্জ্যটা কি হবে, আলাদা হয়ে যাবে। তো সংগ্রহ নালিকা থেকে যাবে হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকার মাধ্যমে হেনরি লুপের মধ্য দিয়ে সেটা যাবে হচ্ছে কোথায়, আমার ছাকনির মতো কাজ করবে যেটা বোমেন্স ক্যাপসুল, সেখানে যাবে। এই বোমেন্স ক্যাপসুলটা ছাকনির মতো কাজ করে ওই রক্তটাকে পরিশ্রুত করবে এবং পরিশ্রুত করে মূত্রটাকে তোমার ইউরেটারে প্রবেশ করাবে এবং যে পরিশ্রুত তরল বা যে শোধিত তরল অর্থাৎ রক্ত যেটা পিউরিফাই হয়ে গেছে সেই রক্তটা আবার সেটা সে দেহের মধ্যে ছেড়ে দিবে, রেনাল শিরার মাধ্যমে সে দেহে আবার ওই রক্তটাকে পাঠিয়ে দিবে। এই হচ্ছে আমার মূলত নেফ্রনের কাজ। তো নেফ্রনের ভূমিকাটা আমরা এখান থেকে লিখে ফেলতে পারি, তাই না? তো আমাদের অসমোরেগুলেশন কিংবা এই রেচন প্রক্রিয়ায় বৃক্কের যে ভূমিকাটা বা নেফ্রনের যে ভূমিকাটা আমরা এর মধ্য দিয়ে লিখে ফেলতে পারি। আজকে তাহলে আমরা এটুকুই পড়লাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে এর পরবর্তী কিডনি ডায়ালাসিস বা কিডনি সংযোজন বা কিডনিকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।